অষ্টম অধ্যায়ের কন্টিনিউশন, পৃষ্ঠা 221। আলোচনামূলক প্রশ্নোত্তর পূর্ণবান 4/5 কল্পনা ধর্মী। প্রশ্ন 1। মনে করো তুমি মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজ দরবারের একজন ঐতিহাসিক। তুমি মারাঠা, শিখ, জাট এবং সতনামীদের লড়াইয়ের ইতিহাস লিখছ। কিভাবে তুমি তোমার লেখায় এই লড়াইগুলির ব্যাখ্যা করবে? উত্তর। সূচনা। আমি একজন দরবারি ঐতিহাসিক হিসেবে মারাঠা, শিখ, জাট এবং সতনামীদের লড়াইগুলি ব্যাখ্যা এমনভাবে করব যাতে সম্রাটের প্রতি তোষণমূলক নীতি বজায় থাকে এবং বিদ্রোহীদের দোষী সাব্যস্ত করা যায়। লড়াইগুলির ব্যাখ্যা। 1. মারাঠাদের লড়াই। দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবকে নানা বিদ্রোহ এবং আর্থিক সংকটের মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়। এর সুযোগ নিয়ে শিবাজি এবং মারাঠারা লড়াই শুরু করে। শিবাজির নেতৃত্বে মারাঠা বাহিনী অন্যায়ভাবে মোগল অধিকৃত অঞ্চলগুলিতে আক্রমণ চালায় এবং সেগুলির দখল নেয়। 2. শিখদের লড়াই। শিখকারী কৃষকরা মোগল সরকারকে কর দিত না, উল্টে তেগ বাহাদুর এবং গোবিন্দ সিংহ শেখ পন্থ তৈরির নামে জোর করে অর্থ আদায় করেন। তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মনীতির বিরুদ্ধে প্রচার চালান। তিনি কাশ্মীরে ব্রাহ্মণদের মোগল বিরোধী বিদ্রোহের মদত দেন। গোবিন্দ সিংহ শিখদের এক সামরিক শক্তিতে পরিণত করেন এবং মোগল রাজশক্তিকে চ্যালেঞ্জ জানান। তাই ঔরঙ্গজেব শিখ বিরোধী নীতি গ্রহণে বাধ্য হন। 3. জাটদের লড়াই। জাটরা কৃষিজীবী হলেও তারা মোগল সরকারকে কোনো কর দিতে চাইত না। তা এদের কাছে থেকে মোগল কর্মচারীরা নির্ধারিত কর আদায় করতে গেলে এরা বিদ্রোহী হয়। বিদ্রোহের নামে এরা ব্যাপক লুটতরাজ চালায়। শুধু তাই নয়, মোগল সাম্রাজ্যের মধ্যে থেকেও এরা অন্যায়ভাবে ভরতপুরে এক স্বাধীন জাট রাজ্য গড়ে তোলে। 4. সতনামীদের লড়াই। সতনামীরা মোগল কর্মচারীদের সঙ্গে অকারণে বিবাদে জড়িয়ে পড়ে। এরা জোর জুলুম করে নিরীহ প্রজাদের কাছ থেকে কর আদায় করতে শুরু করে। শুধু তাই নয়, নিজেদের জন্য তারা আলাদা একটি থানাও গঠন করে। সতনামীদের এই অন্যায় বিরোধিতার জন্য বহু হিন্দু রাজপুত জমিদার মোগলদের পক্ষে যোগ দেন। জেনে রাখা ভালো, ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠার আগে থেকেই মারাঠাদের সৈনিক হিসেবে খ্যাতি ছিল। সুলতানি আমলে মারাঠারা ভাড়াটে সেনা হিসেবে যুদ্ধে অংশ নিত। যে পক্ষ তাদের টাকা দিত সেই পক্ষের হয়েই মারাঠা সেনারা যুদ্ধ করত। এই সেনারা গেরিলা যুদ্ধে খুব দক্ষ ছিল। বলা হতো যে রাজপুত সেনারা যুদ্ধের জন্য যুদ্ধ করত, কিন্তু মারাঠা সেনারা নেতার জন্য যুদ্ধ করত। প্রশ্ন 2। মনে করো তুমি একজন মোগল আমলের জায়গিরদার। 17 শতকের শেষ দিকে তোমার সঙ্গে তোমার জমির কৃষকদের সম্পর্ক কিরূপ হবে তা লেখো। উত্তর। সূচনা। মোগল আমলে জায়গিরদারগণ সরকারের হয়ে কৃষক প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। এক্ষেত্রে জায়গিরদারের সঙ্গে কৃষকদের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। মোগল জায়গিরদার এবং কৃষক সম্পর্ক। 1. শস্য উৎপাদনগত সম্পর্ক। মোগল আমলে যে মনসবদারদের নগদী বেতন না দিয়ে নির্দিষ্ট ভূখণ্ড বা জায়গির দেওয়া হতো, তারাই ছিলেন জায়গিরদার। জায়গিরে কৃষিজাত শস্য উৎপাদনের জন্য নিয়োজিত হতেন কৃষকগণ। জমির ওপর কৃষকের বংশানুক্রমিক অধিকার থাকত। উৎপাদনকে কেন্দ্র করে কৃষক এবং জায়গিরদারদের মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠত। 2. রাজস্বগত সম্পর্ক। জায়গিরদারগণ তাদের নির্ধারিত রাজস্ব আদায় করতেন কৃষকদের কাছ থেকে। অনেক সময় নির্ধারিত রাজস্ব সম্পূর্ণ আদায় করা যেত না, তখন কৃষকদের ওপর চাপ বাড়ত। 3. শোষণগত সম্পর্ক। অনেক সময় বড় জায়গিরদারগণ রাজস্ব আদায়ের জন্য কররি নামে কর্মচারী বা ইজারাদারদের নিয়োগ করত। এরা মুনাফার জন্য কৃষকদের শোষণ করত।
4. প্রভুত্বগত সম্পর্ক। জমির ওপর নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য জাগিরদারগণ অনেক সময় কৃষক প্রজাদের নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন। পৃষ্ঠা 222। প্রশ্ন 3. প্রকৃতির স্বাভাবিক নিয়ম হল উত্থানের পর পতন। ইতিহাসের একজন ছাত্র হিসেবে এই নিয়ম মেনে মোগল সাম্রাজ্যের যে অবক্ষয় শুরু হয় তা কিভাবে ব্যাখ্যা করবে? উত্তর: সূচনা। উত্থানের পর পতন প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম। ইতিহাসের এক ছাত্র হিসেবে দেখি বিভিন্ন কারণে মোগল সাম্রাজ্য একসময় তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের কারণসমূহ: 1. স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ত্রুটি। মোগল সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করত শাসকদের ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতার ওপরে, কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটগণ অযোগ্য, হঠকারী এবং দুর্বল হওয়ায় বিচ্ছিন্নতাবাদী শক্তি সাম্রাজ্যের পতন ডেকে আনে। 2. অর্থনৈতিক সংকট। রাজদরবারের জাঁকজমক রাজপরিবার এবং অভিজাতদের বিলাস ব্যসন, হারেমের ব্যয়বহুল ইত্যাদি রাজকোষকে শূন্য করে ফেলে। শাহজাহানের সৌন্দর্য প্রীতি এবং ঔরঙ্গজেবের দীর্ঘস্থায়ী দাক্ষিণাত্য যুদ্ধ এজন্য ব্যাপকভাবে দায়ী ছিল। 3. ঔরঙ্গজেবের দায়িত্ব। ঔরঙ্গজেবের অনুদার সংকীর্ণ ধর্মনীতি হিন্দু শিখদের মোগল বিরোধী করে তোলে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, রাজপুত বিরোধী নীতি এবং শিখ বিরোধী নীতির ফলে মারাঠা, শিখ, রাজপুত প্রভৃতি জাতি মোগলদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষে লিপ্ত হয়। 4. কৃষক অসন্তোষ। ঔরঙ্গজেবের ধর্মীয় বিদ্বেষের কারণে শিখ, জাট, সতনামি প্রভৃতি কৃষক বিদ্রোহে মোগল সাম্রাজ্য জেরবার হতে থাকে। 5. অভিজাতদের দলাদলি। উৎকৃষ্ট জায়গির লাভ করা এবং প্রশাসনে কর্তৃত্ব স্থাপন করাই ছিল অভিজাতদের লক্ষ্য। হীন স্বার্থে তাদের দলাদলি মোগল সাম্রাজ্যের ভিত আলগা করে দেয়। 6. বৈদেশিক আক্রমণ। নাদির শাহ ভারত আক্রমণ দুর্বল মোগল সাম্রাজ্যের অবশিষ্ট শক্তিকে নিঃশেষিত করে দেয়, অসংখ্য মানুষকে হত্যা করে। বিপুল ধনসম্পদ এবং লুণ্ঠিত দ্রব্য নিয়ে নাদির শাহ ফিরে গেলে মোগল সাম্রাজ্য স্বাভাবিকভাবেই হীনবল হয়ে পড়ে। জেনে রাখা ভালো, দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে 1775 খ্রিস্টাব্দে এক সময় পরপর 3 দিন রাজকীয় রন্ধনশালায় উনুন জ্বালানো যায়নি। খিদের জ্বালায় মহিলারা অন্দরমহল থেকে বাইরে আসতে বাধ্য হন। এই ঘটনা থেকে মোগল সাম্রাজ্যের দেউলিয়া অবস্থা বোঝা যায়। নাদির শাহ। 2. নাদির শাহের ভারত আক্রমণের পর মোগল সাম্রাজ্যের কার্যত অবক্ষয়ের শেষ সীমায় এসে পৌঁছয়। 3. মোগলদের উত্তরাধিকার আইন বলতে কিছু ছিল না, তাই দেখা যায় কোনো সম্রাট মারা গেলে তার সমস্ত পুত্রই সিংহাসনে দাবিদার হতেন। শুরু হতো ভাতৃঘাতী দ্বন্দ্ব। প্রশ্ন 4. ধরে নাও তুমি এক মারাঠা সর্দার। এক জাট কৃষকের সঙ্গে তোমার দেখা হয়েছে। মোগল শাসন ব্যবস্থার বিভিন্ন দিকের ওপর তোমার সঙ্গে জাট কৃষকদের এক কথোপকথন লেখো। উত্তর: স্থান দাক্ষিণাত্য। সময়কাল মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকাল। জাট কৃষক: আচ্ছা, মোগল শাসকরা যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন তা আপনার মতে কি রকম? মারাঠা সর্দার: আমার মতে মোগল শাসকরা আমাদেরকে যে শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন তা প্রজা কল্যাণকামী হলেও অনেকটা স্বৈরতান্ত্রিক। জাট কৃষক: স্বৈরতান্ত্রিক বলতে কি বোঝাতে চাইছেন? মারাঠা সর্দার: আসলে মোগল শাসন ব্যবস্থা সবার উপরে রয়েছেন সম্রাট, যিনি একাধারে শাসন, বিচার, সমর তথা সমস্ত বিভাগের প্রধান।
এই দিক থেকে সম্রাটের একার হাতেই যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত। কোন জাট কৃষক। কেন মোগল সম্রাটরা তার নিজেদেরকে প্রজাদের অভিভাবক এবং পালক বলে মনে করেন এবং মোগল শাসনের মূল লক্ষ্যই হল জনকল্যাণ? মারাঠা সর্দার। হ্যাঁ, তা ঠিক। মোগল শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসনের বিভাজন এক ভালো লক্ষণ। জাট কৃষক। কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসনের ধারণাটি কিরকম? মারাঠা সর্দার। সম্রাট প্রত্যক্ষভাবে এবং শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত, তাই হল কেন্দ্রীয় শাসন। এই শাসনে মুঘল সম্রাটকে শাসন কাজে সাহায্যের জন্য বেশ কিছু মন্ত্রী নিযুক্ত, যেমন মীর বক্সি, সদর ও সুদূর, মীর সামান প্রমুখ। জাট কৃষক। আর প্রাদেশিক শাসন ব্যাপারটি কিরকম? উত্তর ভুল। মারাঠা সর্দার। সম্রাটরা মোগল সাম্রাজ্যকে কয়েকটি সুবা বা প্রদেশে ভাগ করেছেন, যেগুলিতে বেশ কিছু কর্মচারীর হাতে শাসন ক্ষমতা দেওয়া আছে। এদের দ্বারা পরিচালিত শাসন হল প্রাদেশিক শাসন। জাট কৃষক। মোগল সম্রাটরা রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কিরকম পদ্ধতি নিয়েছেন? মারাঠা সর্দার। আমরা তো দেখছি 3 ভাবে রাজস্ব আদায় হচ্ছে। 1 যাবত বা যাবতী বা দহশালা, 2 গল্লা বাক্স, ভুল, গল্লা বক্স, গ লয় আকার, ব কয়শয়, 3 নাশক। শুনেছি এইগুলি নাকি সবই আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমলের কীর্তি। পৃষ্ঠা 223। জাট কৃষক। বিচার ব্যবস্থা কেমন চলছে বলে আপনার মনে হয়? মারাঠা সর্দার। দেখছি এ তো সম্রাট নিজেই প্রধান বিচারক। সম্রাট নাকি প্রতিদিন দরবারে হাজির থেকে বিচার কাজ পরিচালনা করছেন। অবশ্য সম্রাটকে বিচার কাজে সাহায্য করছেন কাজী উল কাজাত, সদর ও সুদূর, মীর আদল শাহ কয়েকজন কর্মচারী। জাট কৃষক। মুঘল শাসনের মূল শক্তি হল এর সেনাবাহিনী। আপনি কি বলেন? মারাঠা সর্দার। নিশ্চয়ই সামরিক শক্তির ওপরেই দাঁড়িয়ে রয়েছে মোগল সরকার। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ এবং নৌবাহিনী নিয়ে গড়ে উঠেছে সুবিশাল মোগল সেনাবাহিনী। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছেন মনসবদার গণ। প্রশ্ন 5। তুমি যদি অষ্টাদশ শতকের একটি ভারতীয় রাজ্যের শাসক হতে, তাহলে এই রাজ্যে কিভাবে তোমার ক্ষমতা সুদৃঢ় করতে? সেক্ষেত্রে তোমার সামনে কি কি বাধা আসত? উত্তর, গৃহীত ব্যবস্থা। 1 রাজ্যের অর্থনৈতিক উৎসগুলি এবং সামরিক শক্তি যাতে নিঃশেষিত না হয়ে যায় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতাম। 2 অভিজাতরা যাতে রাজস্ব আদায়কারী এবং সেনা নিয়োগে বাধা না দিতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতাম। 3 শক্তিশালী মনসবদারদের ওপর জোরালো নিয়ন্ত্রণ রাখতাম। 4 অহেতুক যুদ্ধ করতাম না। 5 প্রাদেশিক শাসনকর্তাদের বেশি ক্ষমতাশালী হতে দিতাম না। 6 রাজ্যে সুশাসন কায়েম করে প্রজাদের হৃদয় জয় করে নিতাম। বাধা 1 নিজেদের স্বার্থে আঘাত লাগায় প্রতিক্রিয়া স্বরূপ রাজস্ব আদায়কারী এবং সামরিক কর্মচারীরা এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াত। 2 অভিজাতরা তাদের স্বার্থ রক্ষায় আমার উপর চাপ দিত। 3 মনসবদাররা আমার এই দৃঢ় পদক্ষেপের বিরোধিতা করত। 4 অভিজাতরা আপন স্বার্থ সিদ্ধির জন্য আমাকে যুদ্ধের জন্য প্ররোচিত করত। 5 প্রাদেশিক শাসনকর্তারা আমার বিরোধিতা করত। 6 বিশেষ স্বার্থভোগী গোষ্ঠী আমার বিরোধিতা করে নিজেদের অন্যায় অধিকারগুলি ধরে রাখার চেষ্টা করত। ভেবে দেখো, খুঁজে নাও। প্রশ্ন 1 কৃষি সংকট বলতে কি বোঝায়? উত্তর, কৃষি সংকট বলতে কৃষি ব্যবস্থায় ভূমি উৎপাদন এবং কৃষকদের যাবতীয় সমস্যাকে বোঝানো হয়। কৃষি ব্যবস্থা ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, প্রাণিজ সম্পদ সহ বেশ কিছু মৌলিক উপাদানের ওপর নির্ভরশীল।
শারীরিকভাবে কৃষি উৎপাদিত ফসল সর্বত্র একরকম ছিল না, তাই কৃষি ব্যবস্থার সমস্যাগুলি ছিল আলাদা আলাদা। কৃষকদের মধ্যে বিদ্রোহ শুরু হলে কৃষির সমস্যাগুলি কৃষি সংকটে পরিণত হয়। প্রশ্ন 2, বলো তো ভালো জমিগুলি কেন সম্রাট ঔরঙ্গজেব খাস জমি করে রেখেছিলেন? উত্তর, ভালো জমিগুলির উৎপাদিকা শক্তি অধিক হওয়ায় সেগুলিতে বেশি ফসল উৎপন্ন হতো। এই জমিগুলির রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা হতো। এই জমিগুলি তাই ঔরঙ্গজেব খাস জমি বা খালসা হিসেবে রেখেছিলেন। এই জমিগুলি জায়গির হিসেবে দান করা হতো না। কালপঞ্জি ঘটনাগুলি: 1630 খ্রিস্টাব্দ শিবাজির জন্ম। 1657 খ্রিস্টাব্দ শিবাজির আহমদনগর ও চুনার জয়। 1664 খ্রিস্টাব্দ শিবাজি কর্তৃক গুজরাটের সুরাট আক্রমণ। 1665 খ্রিস্টাব্দ জয়সিংহের কাছে শিবাজির পরাজয় বা পুরন্দরের সন্ধি। পৃষ্ঠা 224। 1666 খ্রিস্টাব্দ আগ্রায় ঔরঙ্গজেবের রাজদরবারে শিশুপুত্র শম্ভুজি সহ শিবাজির আগমন। 1669 খ্রিস্টাব্দ জাট বিদ্রোহের সূচনা। 1671 খ্রিস্টাব্দ বুন্দেলা নেতা ছত্রসালের বিদ্রোহ। 1672 খ্রিস্টাব্দ সতনামী বিদ্রোহের সূচনা। 1674 খ্রিস্টাব্দ রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক। 1675 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেবের নির্দেশে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা। 1680 খ্রিস্টাব্দ শিবাজির মৃত্যু। 1699 খ্রিস্টাব্দ দশম শিখ গুরু গোবিন্দ সিংহ কর্তৃক খালসা গঠন। 1707 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেবের মৃত্যু। 1717 খ্রিস্টাব্দ বাংলা এবং উড়িষ্যার সুবেদার হিসেবে মুর্শিদ কুলি খাঁর নিয়োগ, কার্যত বাংলায় স্বাধীন নবাবের প্রতিষ্ঠা। 1724 খ্রিস্টাব্দ নিজাম উল মুলক কর্তৃক স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের ভিত্তি স্থাপন সাদাত খাঁ কর্তৃক স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা। 1739 খ্রিস্টাব্দ নাদির শাহ কর্তৃক ভারত আক্রমণ, দিল্লির শহর লুণ্ঠন। 1761 খ্রিস্টাব্দ পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালির কাছে মারাঠাদের পরাজয়। অষ্টম অধ্যায় এখানেই শেষ হলো। নবম অধ্যায় পরবর্তী ফাইলে।